আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এতদিন বন্যা বিষয়ে যে কথাগুলো বলছি বা যে ভিডিওগুলো আপনাদেরকে দিছি, ওগুলো ছিল আমার কোনো বড় ভাই বা আমার কোনো ফ্রেন্ড, ওরা আমাকে যা নিউজ দিছে ওইটাই আমি আপনাদেরকে জানাইছি। এখন আমি আপনাদেরকে একজনের সাথে কথা বলিয়ে দিব। ও গত 2 দিন বুড়িংচং এলাকায় ছিল, ওইখানে বন্যার্ত মানুষদের সাথে মানে মানুষদের জন্য কাজ করছে। মানে ওর মুখ থেকে আমরা কিছু কথা শুনি, দেখি ওর অভিজ্ঞতাটা কি হয়েছে এখানে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব অ্যান্ড আমরা গত শুক্রবার রাত 1টা বাজে আমরা রওনা দিছি। আমাদের সাথে আমাদের একটা টিম ছিল। আমাদের টিম মূলত ছিল আপনার সোনিয়াকা থেকে। দেন ওনাদের সাথে আমাদের ঢাকা ভার্সিটি কিছু বড় ভাই ছিল। তো আমরা যখন রাত্রে 1টা বাজে আমরা যখন রওনা দিছি, তো আলহামদুলিল্লাহ আমরা ভালোই রাস্তা দিয়ে সার্ভে করে আমরা গেছি। তো রাত্রে 3টা বাজে আমরা মিয়ামি রেস্টুরেন্টে যা পৌঁছাই। তো ওইখানে পৌঁছানোর পর আমরা সবাই ডিসাইড নিই যে আমরা কিছু খাবার দাবার খাবো, খাবার দাবার খাই দেন তারপর আমরা রওনা দিই। তো যেহেতু আমাদের এখানে লোক সংখ্যা আমাদের 35 জন ছিল, কারণ আমাদের ত্রাণের গাড়ি ছিল 2টা আর আমাদের একটা বোটের গাড়ি ছিল। তো আমরা মূলত বোটের গাড়িতে ছিলাম বেশি। সো দেন আমাদের একটা বড় ভাই ছিল ঢাকা ভার্সিটির, উনি মূলত আমাদের সবাইকে মানে প্রতিষ্ঠা দিতেছে। তো আমরা যখন ওইখানে খাবার খাচ্ছিলাম তখন ওই টাইমে 2টা এলাকা থেকে বাইক দিয়া 2টা লোক আসে। তো লোক এসে আমাদের ফার্স্ট অফ অল বলে যে আপনারা যে এখানে যাচ্ছেন ওইখানে রাস্তাটা এখন মূলত বিপজ্জনক, বিকজ দেন ওইখানে এখন ডাকাতির উপদ্রব অনেক। কারণ বুড়িচংয়ের আগে যারা কুমিল্লা থাকে তারা মূলত জানে যে বুড়িচংয়ের আগে যে জায়গাটা শাসনগাছা টু কুমিল্লা যে ক্যান্টনমেন্টের মাঝখানে যে রাস্তাটা ওইখানে ডাকাতি হয়। সো দেন ভাইয়া বলতেছে আরও বলতেছে এলাকাবাসী যে আপনারা যে যাবেন রাত্রি করে দেখা গেছে যে পানির কারণে আপনারা হয়তো রাস্তাটা দেখবেন না, যার কারণে আপনাদের ট্রাক পড়ে যেতে পারে, স্লো যেতে পারে। হ্যাঁ স্লো যেতে পারে। তো সো দেন সেই পরে আমাদের বড় ভাইয়া সবার সাথে কথাবার্তা বললা ডিসাইড নিল যে আমরা আলো হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো, দেন আলো হইলে আমরা এখান থেকে রওনা দিব। তো মূলত আমাদের সাথে এখানে আরেকটা গাড়ি আসছিল, ওদের গাড়িতে প্রায় ত্রাণ ছিল, বড় একটা ট্রাক ছিল। তো ওই ট্রাকের ভিতরে অর্ধেক গাড়ি ত্রাণ ছিল আর বাকি অর্ধেকে স্টুডেন্ট ছিল আর এলাকাবাসী ছিল কিছু। দেন টোটালিতে ওরা ছিল 30 থেকে 35 জন মেবি। সো দেন ওনাদেরকে আমরা না করছিলাম যে আপনারা যায়েন না, আপনারা আমাদের সাথে রওনা দেন। পরে ওনারা আমাদের কথা শুনে নেই, ওনারা নিজেদের মাধ্যমে গেছে চালাকি করে। সো দেন আমরা আলো হওয়ার পরে যখন রওনা দিই, তখন রওনা দেওয়ানোর পরে শাসনগাছার আগে যেটা ফ্লাইওভার ব্রিজ আছে, ফ্লাইওভার ব্রিজের আগে দেখি যে ওনারা বসে আছে, বসে যে কান্না করতেছে। তো পরে আমরা গাড়ি থামাই জিজ্ঞেস করতেছি যে আপনারা কান্না কেন করতেছেন। পরে বলতেছি যে আমাদের রাত্রেবেলা যখন আমরা আসছিলাম তখন আমাদের ডাকাত ধরছে। এই 30 জনকে মানে ডাকাত দেওয়া করছে। হ্যাঁ এই ডাকাত ধরছে, ওদের সাথে যেহেতু ফোন ছিল ফোনগুলো নিয়ে নিছে, ত্রাণ ছিল যেগুলো সেগুলো নিয়ে নিছে, কিন্তু ভালো কথা হচ্ছে কোনো স্টুডেন্ট বা কেউ আহত হয়নি। তো দেন আমরা সেটারে ইগনোর করার পরে আমরা সামনে আগাইছি। দেন আগানোর পরে আমরা বেলা 6টা নাগাদ আমরা বুড়িচং পৌঁছাইছি। বুড়িচং ওইখানে একটা মসজিদ আছে, তো ওইখানে আগে মূলত ত্রাণটা রাখতে হয়, রাখার পর যে যারা ভোট আনছে এই ভোটের ভিতর ত্রাণগুলো উঠানো হয় অ্যান্ড সেটা রেস্কিউর জন্য যায় বা আপনার ত্রাণগুলো দেওয়ার জন্য যায়। সো দেন ওইখানে একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগছে যে আমরা যখন রেস্কিউ করে আসছি, আসার পর আমরা মসজিদে বসে একটু বিশ্রাম নিতে আসছি, যারা রেস্কিউ টিমে ছিলাম। তো বিশ্রাম নেওয়ার সময় দেখা গেল যে 8 থেকে 10 জন এলাকাবাসী আসছে, আইসা কান্নাকাটি করতেছে যে ওনারা ত্রাণ পায়নি, ওনারা এটা সেটা বলতেছে। সো দেন আমাদের এখান থেকে একজন ভাই উঠে যে একটা বস্তা খুলে দিয়ে ওনাদেরকে ত্রাণ দিতেছে। ত্রাণ দেওয়ার শেষে আমরা যা দেখলাম তা মানে সত্যি কি বলবো আর, মানে এটা কোনো কল্পনা করতে পারিনি যে একটা ফ্যামিলির 5 জন, মা বাবা অ্যান্ড মেয়ে আর একটা ছোট একটা বাচ্চা একটা মুরব্বী, এক ফ্যামিলির 5 জন ত্রাণগুলো নিচ্ছে আলাদা ভাবে। হ্যাঁ আলাদা ভাবে। মানে বিষয়টা দেখার পর আমার এতটা খারাপ লাগছে যা বলার বাইরে। কারণ আমরা ত্রাণ দিতে চাইছি অসহায় মানুষদের, যারা ত্রাণ পায়নি তাদেরকে, বাট মূলত দেখা গেছে যারা পাইছে ওনারা এক ফ্যামিলি থেকে 5-6 জন মানে 5-6 প্যাকেট নিয়ে গেছে। কি একটা অবস্থা, মানে একটা ফ্যামিলি যদি 5 জন 5 বার নেয় তাহলে কিন্তু অনেকগুলা ফ্যামিলি হয়ে যায়। ওনারা এর মধ্যে কিন্তু শেষ না, ওনারা এই ত্রাণগুলা একজনের হাতে নিয়ে ওইখানে মানে ওনাদের যে বাড়িতে রেখেছে, রেখে আসার পর ওনারা ওইখানে দাঁড়াইছিল। দেন একটা করে ত্রাণের গাড়ি আসতো, ওই ত্রাণের গাড়ির সামনে ওরা খারাপ থাকতো। দেন ওই ত্রাণগুলো নেওয়া শেষ হলে ওনার সাইডে চেপে যেত, দেন ওই ট্রাকটা যাওয়ার পর আরেকটা ট্রাক আসতো, ওই ট্রাকের সামনে খারাপ থাকতো, আবার সামনে চলে আসতো। মানে জাস্ট কি বলবো আর, এমন একটা অবস্থা। পরে আমরা কিন্তু ফার্স্ট অফ অল যখন আমরা রেস্কিউ করতে যাই ত্রাণ নেওয়া, তখন কিন্তু আমরা যে মসজিদের আশেপাশে যেই বাড়িগুলো আছে ওই বাড়িগুলোর ভিতরে আগে যে ত্রাণগুলো দেই। তো একটা মুরব্বী
একটা মুরব্বী বয়স্ক, তো ওনাকে ফার্স্টটা কিন্তু আমরা ত্রাণটা দিয়ে আসছি। মূলত আমি ফার্স্টে নিজের হাতে ত্রাণটা দিচ্ছি ওনাকে, ওনার হাতে। সো দেওয়ার পর আমরা যখন ওইখান থেকে আসার পর আমরা একটু হাঁটতে বাইর হই, দেন পানির ভিতরে মাঝে সমান পানি ছিল ওইখানে। তো দেখছি যে কাকা ওইখানে হাঁটতেছে, তো আমাদের সাথে একজন জিজ্ঞেস করলো যে কাকা আপনি কি ত্রাণ পাইছেন, যদি না পায়ে থাকেন তাহলে আমাদেরকে বলেন, আমরা আপনাকে ত্রাণ দিচ্ছি। ভাই উনি কান্না করা শুরু করে দিচ্ছে, উনি ত্রাণ পায়নি। বাট কিছুক্ষণ আগে ঘন্টা খানিক হয় নাই, ঘন্টা খানিক আগে আমি নিজের হাতে ওনার ত্রাণটা দিয়েছি। ভাই আমি জাস্ট অবাক হয়ে গেছি যে ওনার মানে বিহেভিয়ার গুলো দেখে উনি কান্না করতেছে যে উনি ত্রাণ পায়নি। কিন্তু কিছুক্ষণ আগে ওনার দিয়েছি ত্রাণটা। জাস্ট বলার ভাষা নাই ওইখানে যে মানে কি পরিমাণ ইয়ে চলতেছে। কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু মানুষ ত্রাণ পাইতেছে না। মানে বরাবর এই কুমিল্লার মানুষগুলা নিজেদেরকে খারাপ প্রমাণ করে যেতেছে। হ্যাঁ মানে কি বলবো, আর এটা দেখার পর আমার যে ভাই আমি যে ভাবছি যে আমি কুমিল্লা আসার মানে আইসে আমি ভুল করছি। কারণ যে জায়গায় একটা মানুষ ত্রাণ পায় নাই, সে মানুষের কাছে আমার ত্রাণ পৌঁছে দিতে আছে। উল্টা দেখা যেতেছে একটা মানুষ ত্রাণ পাইছে, সে বারবার ত্রাণ নিতেছে। আচ্ছা, আমরা যে রেস্কিউ নিয়ে যে ভিডিওগুলো দেখতেছি ইদানিং, যে বোটের জায়গা হলো 10 জনের, এরা বুলেটের জায়গা 10 জনের না, মূলত যে স্পিড বোট গুলো যাইতেছে ওই স্পিড বোটের একটার ভিতরে মূলত 8 জন করে, 8 জনের বেশি নেওয়া যায় না। কারণ একটা বোট 8 জনের বেশি লোড নিতে পারে না, তার উপরে ত্রাণ আছে, এক্সট্রা ইনক্লুডিং আছে। সবকিছু মিলে মনে করলো যে 8 জনের বেশি নিলে বোটটা একটু হেভি হয়ে যায়, যার কারণে রিস্ক থাকে বেশি। তো ওইখানেও আমাদের সেম মানে ওইখানেও একটা হয়েছে যে আমরা তো নিচে ওই জায়গায় বোট নিয়ে গেছি, বড় একটা বোট নিয়ে গেছিলাম। আমাদের বোটে প্রায় 60 থেকে 70 জন রেস্কিউ করা যায়। তো আমরা তো সবসময় রেস্কিউ করতে যেতে পারি না, কারণ আমাদের শরীরের উপর দেখতে হইব। সো দেন আমরা একটা পর্যায়ে অন্য ভাইদের পাঠাইছি। তো একটা স্পিড বোট আসছিল। সো দেখে বিষয়টা খারাপ লাগছে যে স্পিড বোটের ভিতরে 2টা মুরগি বসেছিল, 2টা মুরগি বসেছিল। অ্যান্ড একটা হচ্ছে ড্রাইভার, যে বোট চালাইতেছে। ড্রাইভারের ছাড়া তো বোট চালানো অসম্ভব, অন্য কেউ চালাতে পারবো না। আর একজন যে বসে রয়েছে উনি হচ্ছে যে বোটটা আনছে, উনি মূলত বোটটা আনছিল সকাল দিকে, ওনাদের ত্রাণ শেষ। এখন উনি যেহেতু বোটটা আনছে, তো ওনার লক্ষ্য মানুষদের রেস্কিউ করা, তো ওনার তো বোটে থাকতে হবে মাসবি। আর ওনাদের যেহেতু ত্রাণ শেষ, তো ত্রাণের কালেক্ট করতে হবে। যারা ত্রাণ দিচ্ছে তাদের মাঝখান থেকে কিন্তু 2-1 জন যাইতেছে, ওইখানে যাইতে হবেই, কারণ ত্রাণটা ওনাদের যেহেতু। সো দেন এখানে যারা ত্রাণ দিতেছে, ত্রাণ দেওয়ার পর যাইতেছে, দেখা গেছে কিন্তু ওনারা সাঁতরে যায় একটু মানে ভয়ঙ্কর যে জায়গাটা বা স্রোতধারাটা ওরা পার করে কিন্তু তারা যা ত্রাণ দিতে পারবো না। এর জন্য লাগবে যে ইয়াং বয়সে যারা স্টুডেন্ট, যারা সাঁতার ভালো পারে তাদেরকে লাগবে। তো দেন ওই মুরব্বী 2 জন, একজন হচ্ছে আপনার বোট যে নিচে উনি, আরেকটা হচ্ছে চালক। তো ওনা কিন্তু অলরেডি 4 জন হয়ে গেছে এখানে। আর যে 2 জন, সেই 2 জন হচ্ছে ত্রাণ দিতেছে যারা ওরা, তো 6 জন। এখন যদি আরেকজন যদি নেয় যে ত্রাণটা দিয়ে আসবো, ওনার যদি সেই বোটের ভিতরে নেয়, তাহলে কিন্তু বোটে 7 জন কমপ্লিট হইতেছে, কিন্তু ওনারা কিন্তু রেস্কিউ করতে পারবো না। কিন্তু ওরা মূলত যেহেতু রেস্কিউ করার জন্য। সো দেন এটা নিয়ে যখন আমি কথা বলছি যে আপনারা তো মুরব্বী মানুষ, আপনারা তো এখানে যা কিছু করতেছেন না, আপনারা লাইফ জ্যাকেট পরে আপনারা যা সুইমিং করে যা দিয়ে আসতেছেন ত্রাণগুলা, বা আপনারা যা এমন কর না যে আপনারা কাঁধে উঠে একজনকে নিয়ে আসতেছেন রেস্কিউ করে, এমন তো জিনিসটা না। এই কথা বলার পরে ওনারা আমার সাথে রেগে গেছে, ওনারা আমার সাথে মানে ওনারা পারতেছেন আমার মারবো, এমন একটা অবস্থা। সো দেন পরে একটা পর্যায়ে জানতে পারি যে ওনারা খালি যে লাইভ করতেছে, ওনারা লাইভ করে, ভিডিও করে, ফটো শুট করে। সো আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে এখানে কি লাইভ করতে আসছে, না এখানে ভিডিও করতে আসছে, না এখানে মানে কি বলবো না মানুষের পাশে দাঁড়াইতে আসছে, কোনটা? না, আমরা যে কদিন ধরে যে ভিডিওগুলো দেখতেছি, বেশিরভাগ জায়গায় দেখতেছি যে মানে পোলাপাইন মেয়ে টেয়ে নিয়ে যাইতেছে সব ভিডিও করার জন্য, এটা কি সঠিক না ভাই? এটা মূলত কোনোভাবেই সঠিক না। বিকজ দেন ওনারা যেহেতু চাচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাহলে ওনাদের যে ত্রাণটা উঠছে ওনারা সেনাবাহিনী হাতে তুলে দেয়। সেনাবাহিনীর কিন্তু সঠিক মানুষের কাছে ত্রাণটা পৌঁছে দিবে। দেখা যাচ্ছে যে ওনারা ত্রাণ উঠেছে 50,000 টাকা, হ্যাঁ, এর মধ্যে 20,000 টাকা ট্রাক ভাড়া, হ্যাঁ, আর 30,000 টাকা না ব্যাপারটা এই জায়গায় না। ব্যাপারটা হচ্ছে 50,000 টাকা তুলছে না, 50,000 টাকা তোলার মধ্যে আপনার হচ্ছে 20,000 না, আপনার 15,000 টাকা হচ্ছে ট্রাকের ভাড়া, আর হচ্ছে 20,000 টাকা হচ্ছে আপনার বোট ভাড়া। তো 35,000 টাকা দেখছে না, ভেঙে চলে গেছে। 10,000 টাকা ওনারা যারা চাইতেছে তাদের খরচ কিন্তু 10,000 টাকা। তো কত 45,000 টাকা ফিক্সলে চলে যেতেছে। তাহলে ত্রাণ নিতেছে কত টাকা? আপনারা যেহেতু ভিডিওগুলো দেখেন, যে যারা ত্রাণ নিতেছে ভিডিওতে লক্ষ্য করবেন যে আপনার ওই জায়গায় যত পরিমাণ মানুষ আছে, মানুষের জায়গায় কিন্তু ত্রাণই কম, মানুষের জায়গায় কিন্তু ত্রাণই কম। আপনারা যেহেতু ত্রাণ দিতে চাইতেছেন, তাহলে আপনার সেনাবাহিনীর হাতে ত্রাণটা দেন। আপনার যেহেতু বা যেই টাকাটা কালেক্ট করছেন আপনার, সেই টাকাটা একটা ফান্ডে দেন, তাহলে তো হয় আপনাদের। নিম্নে কয়েক লাখ টাকা ছাড়া ওই টাকা নিয়ে যাওয়া ঠিক না। হ্যাঁ,
আপনারা ছোট ছোট ফান্ড কালেক্ট করে ওই জায়গায় যাইতেছেন, যাই হোক কিছু কিছু ত্রাণ নিয়ে যাইতেছেন, যাই ওই জায়গায় ভিডিও করতেছেন। বা কিছুদিন আগে জিনিস দেখলাম যে ওই কালকে দেখলাম যে আপনার ওই যে হাত নাই কি জানি নাম ওর ইউটিউবার আফ্রিদি জানি ওনার নামটা, আমি সঠিক জানি না। মানে ক্রেজি ভাই, কি পাগল, মানে কি বলবো আর, যে ওনার হাত নেই, উনি যেতেছে রেস্কিউ করতে। আরে ভাই ওনা তো এটা দেখতে হইব ভাই, জিনিসটা দেখতে বুঝতে হইব যে উনি যে উনি হ্যাঁ সিদ্ধান্ত নিছে, ভালো সিদ্ধান্ত নিছে, উনি ত্রাণ পৌঁছায় দিক, উনি কোন সাহসে যায় রেস্কিউ করতে? ভাই ওনার হাত নেই, উনি সাঁতার কাটবে কিভাবে? উনি যে লাইফ জ্যাকেটটা পড়ছে, উনি যে পানিতে নামে লাইফ জ্যাকেটটা তো খুলে যাবে। মানে এগুলা হচ্ছে ভাই কি বলবো আর, কিছু মানুষ আছে না ভিউ ব্যবসায়ী আর ইয়ার জন্য ওই যে মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম প্রচার করতেছিল, তখন কিন্তু একদল লোক ছিল যারা এটার বিরুদ্ধে গেছিল, যারা মানে এটা পুরা সিস্টেমটারে একটা মানে জগন্নাথ সিস্টেম করে দিছিল। তো এই জেনারেশনে যেরকম ভালো দিকটা আছে, এরকম একটা খারাপ দিক আছে, যে এইসব মানুষরা তারা দেশটারে মূলত ডুবাই দিতেছে আস্তে আস্তে। আর কিছু কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যে কিছু পাবলিক দেখতেছি ইদানিং টিকটকে এফবিতে পোস্ট করতেছে যে স্টুডেন্টের জন্যই বাংলাদেশ আজকে এই অবস্থায়, যদি শেখ হাসিনা থাকতো তাহলে বাংলাদেশ কখনো বন্যার কবলে পড়তো না। তো ভাই তাদেরই উদ্দেশ্যে বলতাছি ভাই, যখন শেখ হাসিনা ছিল বাংলাদেশের ভিতরে, তখন তুমি কোন বালটা ফালাইতে পারছো আমার এটা বুঝো না? গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ভালো একটা চাকরি পাইছো না? রাস্তায় যে অবস্থা গলায় স্বাধীনভাবে নিজেরা একটা কিছু বলতে পারছো না? কোনো একটা কিছু করতে পারছো? যখন এই কিন্তু ফার্স্ট বন্যা না বাংলাদেশে, এর আগে কিন্তু সিলেটে 2 থেকে 3 বার বন্যা হয়েছে। বন্যা যখন সিলেটে হয়েছে তখন কিন্তু দেখা গেছে যে ফান্ডিংটা কিন্তু প্রচুর পরিমাণে কম ছিল। আর মূলত ত্রাণ দিতে যেত তখন তারা তোহিদ আফ্রিদি যাইতো, তারপর হৃদয় মাহমুদ যাইতো, পরে আরো এক্সেট্রা ওরা যেত। হ্যাঁ, কিন্তু বর্তমান যে যুগ জেনারেশনটা চলতেছে, আর বর্তমান জেনারেশন যে বন্যাটা আসছে, এই বন্যাটা আপনি নিজে দেখেন নিজের চোখে, টিএসসি তে একদিনে উঠছে 1.47 লক্ষ টাকা, আর সুন্নাতে 20 কোটি টাকা। প্রত্যেকটা স্টুডেন্ট তার জমানো টাকা, প্রত্যেকটা ফ্যামিলি থেকে তার জমানো টাকাগুলো ডোনেট করতেছে। পুরা বাংলাদেশ এখন একত্রিত, যে কোনো একটা সমস্যা হলে পুরা বাংলাদেশ সবাই একত্রিত। আগামীকাল রাত্রেবেলা যেমন ওই যে আনসার ছাত্রলীগ, ভাই আমি মানে দেখে এত পরিমাণ হাসি পাইছে যে ওরা ছাত্রলীগের পোলাপাইন আপনার ফিরবো, আমরা সবাই জানি ছাত্রলীগের পোলাপাইন ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরবো, বাট আনসার হয়ে ফিরবো এটা আমরা কখনো আশাই করিনি। বাট জাস্ট 7 মিনিটে পুরা ক্লিয়ার, অল ক্লিয়ার। সো দেন ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা বলতেছেন যে ছাত্ররা দেশটা ডুবাইতেছে, বা যে ডক্টর ইউনূস স্যারকে যে পট্টা দেওয়া হয়েছে, ওনাদের পট্টা দেওয়া ভুল হয়েছে, বা শেখ হাসিনার পট্টা ছিল উনি সঠিক ছিল, ভাই তাদের উদ্দেশ্যে একটাই কথা ভাই, হয়তো ভাই আপনার বাপ মা ভাই ভুল করছে আপনাদের জন্ম দিয়ে, আর নাইলে হয়তো বা ফার্মেসি খোলা বন্ধ ছিল বৃষ্টির দিনে, এই কারণে আপনার জন্মগ্রহণ করছে।